দেখতে দেখতে আমার এই বাইকটা অলমোস্ট আপনার চলে ফেলেছে কত কিলো বলতে পারেন কেউ? গেস করেন তো। আচ্ছা আমি বলেই দিই। সো দেখতে দেখতে বর্তমানে বাইকটা আমার রানিং আছে আপনার অলমোস্ট 223 কিলোমিটার। সো এর ভিতরে আমি কি অসুবিধায় ভুগতেছি বা কি সমস্যা হচ্ছে বাজাজ পালসার N250 নিয়ে। সো N250 নিয়ে তেমন কোনো প্রবলেম বা তেমন কোনো কমপ্লেন আমার নাই। কি বলবো কমপ্লেন কেন নাই সেটা একটা রিজন আছে। বাজাজের বাইক বা ইন্ডিয়ান বাইক বিল কোয়ালিটি আমাদের দেশে বা আমাদের দেশে যেগুলো ম্যানুফ্যাকচার হয় মানে সেগুলোর বিল কোয়ালিটি আসলে সিবিউ বাইকের মতো থাকে না। সিকেরি বাইকগুলোর ম্যাক্সিমাম বিল কোয়ালিটি একটু নর্মাল হয়। যারা আমরা বাইকিং কমিউনিটির সাথে জড়িত বা বাইক রেগুলার চালাই বা বাইক ক্রয় করেছি জানি যে বাংলাদেশের বাংলাদেশে যে বাইকগুলো ম্যানুফ্যাকচার হয় এগুলোর কোয়ালিটি আসলে আহামরি থাকে না বা অত হাই লেভেল হাই পারফরমেন্স করতে পারে না। এর মেন রিজন হলো বাংলাদেশের বাইকগুলো কস্ট কাটিং করা হয়। যেগুলো বাংলাদেশে ম্যানুফ্যাকচার হয় বাংলাদেশে ওই রকম কোনো দক্ষ টেকনিশিয়ান নেই। বাংলাদেশের টেকনিশিয়ানগুলো আছে তারা হলো আপনার জাস্ট দেখে দেখে শিক্ষা বা ইঞ্জিন বাড়ি দিয়ে শিক্ষা লাভ করেছে। ওইটাই হলো তাদের টেকনিশিয়ানের মানে আসল উদ্দেশ্য বা টেকনিশিয়ানের আসল জ্ঞান। এছাড়া আমাদের দেশে কোনো শিক্ষা নেই যে টেকনিশিয়ানদের শিখিয়ে তারপরে আপনার কাজ করানো হয় বা টেকনিশিয়ানদের শিক্ষা গ্রহণের পর তাদের সার্ভিস সেন্টারে আনা হয়। ওই জাস্ট ছোটো থেকে শিখে তারপর আসলে আমাদের দেশে ম্যানুফ্যাকচারিং ডিফল্টগুলোতে বা ফলগুলোতে আসে বাইক ম্যানুফ্যাকচার করে। যদি কেউ আসলে এটার উপর মানে ব্যক্তিগতভাবে পড়াশোনা করে আসতো, এটা আমার মতামত, অন্য কারো মতামতের সাথে নাও মিলতে পারে, তাহলে হয়তো আমার মনে হয় এই বাইকগুলো ম্যানুফ্যাকচার আরও সুন্দর হতো। যদি তাদের আগে থেকে ট্রেনিং দেওয়া যেত, ভালো প্রোগ্রামে তাদের ট্রেন আপ করা যেত, তাহলে হয়তো তাদের আরও বেটার এক্সপিরিয়েন্স তারা গ্যাদার করতো, আরও বেটার নলেজ তাদের থাকতো। এই কারণে তারা বেটার সার্ভিসটা আউটপুটটা দিতে পারতো। এখন যাই হোক, বাংলাদেশে ইন্ডিয়ান বাইক কোম্পানিগুলোর অনেক বদনাম আছে। বাজাজের যে সমস্যাটা আমি ভুগতেছি সেটা হলো মানে ভুগতেছিলাম ওই সার্ভিস সেন্টারে গেছিলাম, আপনারা তো দেখছেন যখন 120 কিলোমিটার চলে ওই সময়টাতে, তখন সার্ভিস সেন্টারে আমার বাইকের সার্ভিস করার পর অ্যালাইনমেন্টটা ঠিক করে দিয়েছিল যে ইঞ্জিন যে আপনার অ্যালাইনমেন্টের সমস্যা হওয়ার কারণে আপনার বাইকের হালকা হালকা ভাইব্রেশন হচ্ছিল। আর বড় যে বাইকগুলো আছে যাতে বলেন রয়্যাল এনফিল্ড আমি ইউজ করেছি ইন্ডিয়াতে, লাদাখে গিয়েছিলাম তখন অবশ্য ব্লগ করি না, অনেক আগে 2021-এর দিকে। তো ওই সময়টাতে আমি ইন্ডিয়াতে রয়্যাল এনফিল্ড চালানোর অভিজ্ঞতা হয়েছিল, আমি ভাড়া নিয়ে রয়্যাল এনফিল্ড ইউজ করেছিলাম। সো রয়্যাল এনফিল্ড যখন ইউজ করেছি রয়্যাল এনফিল্ডে হালকা ভাইব্রেশন আছে। সো এখন বলা যায় অ্যাকচুয়ালি যে আপনার যে বাইকগুলো আছে হায়ার সিসি সব বাইকগুলোতে হালকা পাতলা ভাইব্রেশন হয়, ম্যাক্সিমাম সময় ভাইব্রেশন হয়। এখন স্পোর্টস বাইক হায়ার সিসি আমার রাইড করা হয় নাই। যারা স্পোর্টস বাইক রাইডার আছেন হায়ার সিসি বড় ভাই বা শুভাকাঙ্ক্ষী বা ভিউয়ার্স, তারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের বাইকগুলোতে আদৌ কোনো প্রবলেম হচ্ছে বা হবে এরকম সিচুয়েশন দেখতেছেন কিনা। এখন কারণ কি হায়ার সিসি বাইকগুলোতে আমার জানা মতে হালকা হালকা ভাইব্রেশন আছে ইঞ্জিনের, কারণ ইঞ্জিনে অনেক বড় ইঞ্জিন থাকে। 50 থেকে 250-এর ইঞ্জিনটা কিন্তু 100 সিসি বেশি। সো 100 সিসি বেশির থাকার কারণে কিন্তু এটার আপনার পিস্টনটাও বড়, সিলিন্ডার ব্লকটাও বড়, ইঞ্জিনের কানেক্টিং রডটাও বড়। আহা, অ্যাক্সিডেন্ট হয়েছে মনে হয়, আল্লাহ মাফ করো। যাই হোক, আপনার বাংলাদেশের রাস্তাঘাটে বাইক চালানো বা গাড়ি চালানো অনেক বিপজ্জনক। এটা অনেক মানে সেন্সিটিভ ওয়েতে চালাতে হয়, যারা চালায় তারা সকলে জানে। সো কানেক্টিং রড থেকে ধরে সব কিছুই বড়, ক্লাস প্লেট ক্লাস বাটি, ইঞ্জিন অয়েলও বেশি দিতে হয়। এই কারণে ইঞ্জিনের ধারণ ক্ষমতা বা ইঞ্জিনের ওয়েটটাও বেশি 150 সিসির ইঞ্জিন থেকে। সো 150 সিসি ইঞ্জিনের সাথে তুলনা কেন করতেছে অনেকের মনে প্রশ্ন আসতে পারে। এছাড়া তো আর তুলনা হয় না, কারণ 150 সিসি ইঞ্জিনটাই তো তুলনা করতে পারবো বা 150 সিসি ইঞ্জিনটাই তো আমি তুলনা দিতে পারবো, যেহেতু আমাদের বাংলাদেশে সকলে ম্যাক্সিমাম পাবলিক 150 সিসি চালায়। আর কিছু কিছু লোক আসলে 20% বা 25% হতে পারে 125 সিসি এর মতো সিসি লিমিটের চালায়। এখন যেহেতু বাইকটা বর্তমানে ব্রেকিং পিরিয়ডে আছে, আমি ওরকম পুশ আপ বা প্রেশার ক্রিয়েট করতেছি না, তারপর আমি 70-র ভিতর থাকতেছি স্পিড।
70, মাঝে মাঝে 80 উঠে যাচ্ছে, মাঝে মাঝে আরও বেশি উঠতেছে। সো এটা কোনো ফ্যাক্ট না। আপনি ইঞ্জিন অয়েলটা ঠিকমতো ইউজ করলে, ঠিক টাইম মতো চেঞ্জ করলে, আর এয়ার ফিল্টার, অয়েল ফিল্টারগুলো ঠিকমতো চেঞ্জ করলে আপনার ব্রেকিং পিরিয়ড মোটামুটি মানা হয়। আপনি ইঞ্জিন অয়েলটা একটু কম কিলো চালাইলেন ব্রেকিং পিরিয়ডে, যেমন আমি ফার্স্ট যে ইঞ্জিন অয়েলটা আর 100 কিলোমিটার চললে এটা ড্রেন দিয়ে দিব। এখন 220 আছে, তো 320 হলেই ড্রেন দিয়ে দিব। শোরুম থেকে বলেছিল 500 কিলোমিটার ইউজ করার জন্য, কিন্তু আমি আসলে 500 কিলোমিটার ইউজ করতেছি না, কারণ আমি একটু টানাটানি বেশি করতেছি, রাফ চালাচ্ছি। এই কারণে আমার নিজে থেকেই মানে ইঞ্জিন অয়েলটা আগে ড্রেন দিয়ে দিব। কারণ কি, এখন অনেকে বলতে পারেন। সো এটার মেন যে কারণ আছে সেটা হলো, আমি যেহেতু একটু টানাটানি করতেছি, ইঞ্জিনটা ক্ষয়ও হচ্ছে তাড়াতাড়ি। নতুন ইঞ্জিন বা বাংলাদেশে ম্যানুফ্যাকচার হয়েছে, এই কারণে আমি চাচ্ছি যে তাড়াতাড়ি ইঞ্জিন অয়েলটা ড্রেন দিয়ে দিই। আর এটার ইঞ্জিন অয়েল সম্ভবত আমি যখন ক্রয় করেছি তখনও দেখছি এখানে গিয়ে আবার অ্যাক্সিডেন্ট, কে জানে না, বাসের জন্য। রাস্তাঘাটে ভাই ওদিনও একটা অ্যাক্সিডেন্ট দেখলাম, আসার সময় আপনারা দেখছেন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সো এটা আমাদের দেশে হয়। আর গিয়ার শিফটিংটা ফার্স্টে একটু হার্ড লাগতেছে, আমার মনে হয় 200 কিলোমিটার এখন হয়েছে তো। সো ইঞ্জিন অয়েল একটাও ড্রেন দেওয়া হয় নাই। যখন ইঞ্জিন অয়েল ড্রেন দিব তখন আমার মনে হয় যে ঠিক হয়ে যাবে, গিয়ার শিফটিংটা ঠিক হয়ে যাবে। কারণ নতুন বাইক তো, আপনার গিয়ার শিফটিং, ইঞ্জিন অয়েল চেঞ্জ করলেই গিয়ার শিফটিংটা অনেক ইজি এবং স্মুথ হয়ে যাবে। আমি যতটুকু বুঝেছি এত দিন পর্যন্ত বাইক চালিয়ে, আমার বাইক চালানোর অভিজ্ঞতা থেকে, হয়তো ইঞ্জিন অয়েলটা ড্রেন দিলে গিয়ার শিফটিং থেকে দৌড়ে ইঞ্জিনের টাপাকাপিও মনে হয় অনেকাংশে কমে যাবে। এখন আসেন প্রথম অবস্থায় আমি কি সেমি সিনথেটিক না ফুল সিনথেটিক ইউজ করতেছি। আমি প্রথম অবস্থায় ব্রেকিং পিরিয়ড থাকাকালীন অবশ্যই মিনারেল ইউজ করব। মিনারেল কোনটা ইউজ করি সেটা আমি আগে কিনি, ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় আসুক তখন বলতেছি। সো 200 কিলোমিটার এক্সপিরিয়েন্স তো আপনাদের কাছে শেয়ার করলাম। মানে 200 কিলোমিটার বাইকটা চলেছে, 200 কিলোমিটার চালিয়ে আমি আপনাদের এক্সপিরিয়েন্সটা বলতে পারলাম এতটুকুই। খারাপ না, চলে। 150 সিসি থেকে ফার বেটার। হয়তো বিল কোয়ালিটি নিয়ে একটু কমপ্লেন আছে, সেটা আমার নিজেরও আছে, আপনাদের যেমন আছে আমার নিজেরও আছে। হ্যাঁ, বিল কোয়ালিটি আস্তে আস্তে ইমপ্রুভ হবে। একদিনে তো আর কোনো কিছু ইমপ্রুভ হয় না, আস্তে আস্তে ইমপ্রুভ হবে। দেখা যাচ্ছে এটার পরে আরও যেসব 250 আসবে বাজাজের, ওই বাইকগুলোতে আস্তে আস্তে বিল কোয়ালিটি ইমপ্রুভ হবে। যাই হোক, হতে থাকুক, এটাই বর্তমান প্রক্রিয়া। এখন আমি বাইকটার এইবার চিন্তা করতেছি মাইলেজটা টেস্ট করব, মানে ব্রেকিং পিরিয়ড থাকাকালীন অবস্থায় মাইলেজটা কত দেয়, অ্যাকচুয়াল মাইলেজটা, সেটা আমি টেস্ট করে আপনাদেরকে বলবো। এখনও তো শো করতেছে ফুল, যেহেতু ফুয়েল আছে 52-53 কিলোমিটার, 64 কিলোমিটার। এটা আর কি আমার আরপিএমের উপর নির্ভর করতেছে। আর এটা দেখে আপনি 2 গিয়ারও যদি 40 উঠায় ফেলেন, আগে যেমন আমাদের 150 সিসি বাইকগুলোতে আপনার 2 গিয়ারে 20-25-এর উপর উঠলে একটু বারবার মনে হতো গাড়ি। এটাতে কিন্তু ওই সমস্যাটা নাই। এটাতে আপনার 2 গিয়ারে 40-এ উঠাতে পারবেন, 3 গিয়ারে 50 উঠাতে পারবেন। যেহেতু আপনার 5 গিয়ার বক্স, 6 গিয়ার বক্স দিলে বেটার হতো। 5 গিয়ার বক্স যেহেতু, সেহেতু প্যারা নাই, আপনি চালায় নিতে পারবেন। আরও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা কেমন হয়েছে তাও কমেন্ট করে জানাতে পারেন। এই বাইকটার বিষয়ে আরও কোনো ইনফরমেশন লাগলে তাও কমেন্ট করে জানাতে পারেন। আসলে এই বাইকটার একটা জিনিস আমি কালকে লক্ষ্য করেছি, কোন জিনিসটা সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি। এটা হলো এই জায়গায় একটা ইউএসবি পোর্ট আছে, আমি সেটা কালকে দেখছি। আমি বাইক কেনার পর বা বাইক কেনার আগে এই ইনফরমেশন আমি নেই। কালকে আমি এই জায়গায় কী, এটা দেখি তো উঠায় দিয়ে এই জায়গায় ইউএসবি পোর্ট। আমি তাহলে আমার জন্য তো এটা বেটার, একটা ভালো সলিউশন। আমি চাইলে এখানে ইউএসবি থেকে চার্জ দিতে পারবো, আমার গোপ্রোতে চার্জ দিয়ে আমি ভিডিও কন্টিনিউ করতে পারবো। যাই হোক, একটা ভালো সংযোজন বাজাজ পালসারের বলা চলে। কারণ এই ইউএসবিটা থাকার ক্ষেত্রে দেখা যাচ্ছে গোপ্রোতে অনেক সময় চার্জ থাকে না, আবার গোপ্রোতে চার্জ দিয়ে ভিডিও করলেও গোপ্রোর প্রবলেম হয়। ওইটা আমি বলতেছি না, ওইটা আপনাদের জানার বিষয়ও না, যারা আসলে গোপ্রো সম্পর্কে জানে না। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটার কী করে ডেভেলপ করা যায়। একটি করে লাইক দিয়ে দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন।